ছি, আপনি কত খারাপ। চোখ পাকিয়ে স্বপ্নিলের উদ্দেশ্যে বলে রাহিতা। এরপর সিট বেল্ট খুলে গাড়ি থেকে সুদূর আকাশের চাঁদটাও যেন হাসছে তাদের পিছে। এ রাত এবং পিছনে ফেলে আসা রাস্তাও যেন সাক্ষী আজ একজোড়া কপত কপতির মন বিনিময়ের নতুন অধ্যায়ের সূচনা। ভার্সিটি বন্ধ হয়েছে একদিন হলো মাত্র, অথচ গতকাল জন্মদিনের পার্টিতে আসার পর থেকে যেন রাহিতার সময় কাটছেই না বলা চলে। এদিকে হাতে পড়ে আছে সপ্তাহখানেক সময়ের ছুটি। পরদিন বিকেলে শাশুড়ির সাথে সোফায় বসে ঝালমুড়ি খেতে খেতে টিভি দেখছিল সে। কি করে ছুটির কদিন কাটানো এই বিষয়ে ভাবছিল মূলত। ঠিক সে সময় ড্রয়িং রুমে সেন্টার টেবিলে রাখা দিলারা বেগম ফোন বেজে ওঠে। রাহিতা উঠে গিয়ে ফোন হাতে নিয়ে শাশুড়িকে হস্তান্তর করে। কে ফোন দিয়েছে রাহি? আম্মা, লেখা আছে। ও, আমার মা ফোন দিয়েছে, দে কথা বলি। ফোন কানে ধরতেই মায়ের সাথে কথা হয় দিলারা বেগমের, এবং কিছুক্ষণের মাঝেই তার চেহারায় এক প্রকার হাসি খুশি ভাব দেখা যায়। কি কথা হচ্ছে পাশে বসে বোঝার চেষ্টা করছিল রাহিতা। এরই এক পর্যায়ে স্বপ্নিলের নানি রাহিতার সাথে কথা বলতে চাইলেন। ওনার সাথে কথা বলার এক ফাঁকে সে জানতে পারে স্বপ্নিলের মামাতো বোনের বিয়ে ঠিক হয়েছে। সেটার দাওয়াত দেওয়া উপলক্ষেই ফোন দিয়েছেন তিনি। একই সাথে খানিক বাদে স্বপ্নিলের মামির সাথেও তার কথা হয়। এরপর ওনারা সবাই মিলে দিলারা বেগমের জোর করেন অবশ্যই নতুন বউকে সাথে নিয়ে তাড়াতাড়ি বাড়ি আসতে। বাপের বাড়ির চাপে পড়ে দিলারা বেগম রাজি হয়ে গেলেন। এদিকে বিয়ের ব্যাপারটা যে সবচেয়ে বেশি খুশি সে হলো রাহিতা, যার খুশির ছাপ স্পষ্ট ভেসে তার চোখে মুখে। এভাবেই অনেকদিন বিয়ের দাওয়াত খাওয়া হয়নি তার। নিজের বিয়ে হয়েছে শুধু মাসখানেক আগে, কিন্তু নিজের বিয়েতে কি আর এভাবে মজা করা যায়? অবসর কাটানোর পর দুর্দান্ত সুযোগ পেয়েছে সে, তাই তো খুশি মনে রাহিতা সিদ্ধান্ত নিল এ বিয়েতে সে মন খুলে আনন্দ করবে। ওর হাসি মুখের দিক চেয়ে স্মিত হেসে দিলারা বেগম বললেন, এবার খুশি তুই? সকাল থেকে তো ভাবছিলে কিভাবে সময় কাটাবি, এখন তো মোক্ষম উপায় পেয়ে গেলি একটা। হ্যাঁ মা, আমি ভীষণ খুশি। কতদিন পর বিয়ে খাবো একটা। সামিরা কোচিং থেকে আসুক বাসায়, তারপর দুজন মিলে প্ল্যান করব বিয়েতে কি পরবো, কি কি করবো এসবের। আই এম সো এক্সাইটেড। আচ্ছা বাবা, সব করিস, তোদেরই তো দিন, নতুন নতুন বিয়ে হয়েছে, আমার ছেলেটার সাথেও একটু প্ল্যান করিস। ওনার শেষ কথায় চাঞ্চল্য মিলিয়ে যায় রাহিতার, দুগালে ছেয়ে যায় ঈষৎ রক্তিম আভা। রাহিতার লাজুকতায় হেসে ফেললেন দিলারা বেগম। একই সাথে মেয়েটার চাঞ্চল্যতা দেখে খুশি হন। পুত্রবধূর এ হাসি মুখ যেন সর্বদা বজায় থাকে, মনে মনে সে দোয়া করতে ভুললেন না। সন্ধ্যায় বাসায় চলে এসেছে স্বপ্নিল, তবে আজ ভীষণ ব্যস্ত সে। যেহেতু হুট করে অফিস থেকে ছুটি নিচ্ছে সপ্তাহখানেকের জন্য, তাই স্টাফদের কাছে ভালোভাবে বুঝে নিতে হবে। ম্যানেজারকে দায়িত্ব দিয়ে এসেছে সে, পাশাপাশি নিজেও ফোনে টুকিটাকি কথাবার্তা বলছে বাসায় আসার পর থেকে। এরই মাঝে রাহিতা শাড়িটারি বের করে ফেলেছে গুছানোর জন্য। কি কি নেবে না নেবে এসব এখন থেকেই ঠিক করেছে। কাল সকালেই বেরোবে তারা। বিয়েতে কি পরবে না পরবে ভাবতে ভাবতে বহুক্ষণ পেরিয়ে গেছে তার। এদিকে স্বপ্নিলের এসব বিষয়ে যেন কোনো হেলদোল নেই। রাহিতা দু একবার জিজ্ঞেস করলো ওর জন্য কোনো শার্ট নিবে নাকি নিবে না, কিন্তু স্বপ্নিল সেসবে পাত্তাই দিল না। এক প্রকার শেষমেশ বিরক্ত হয়ে রাহিতা বলেই ফেলল, এমন করছেন কেন বলেন তো? কি পরবেন বিয়েতে সেটা অ্যাটলিস্ট বলেন। পাঞ্জাবি নিব নাকি শার্ট, কোনটা নিব সেটাও তো বলছেন না। এভাবে করলে আমি ব্যাগ কিভাবে গোছাবো? রাহিতার কথায় ফোন রেখে সোফা থেকে উঠে স্বপ্নিল বিছানায় ব্যাগপত্র নিয়ে বসে থাকা রাহিতার দিকে এগিয়ে গিয়ে বলল, তোমার এসব করতে হবে না রাহি, আমার ব্যাগ আমি গুছিয়ে নিব। তোমার কষ্ট করতে হবে না, তুমি নিজের ব্যাগ গোছাও তাহলেই হবে। আরে কোনো কষ্টই হবে না, আমি নিজের ব্যাগ গোছাচ্ছি তো, সাথে আপনারটাও গুছিয়ে দিব। বলুন না। আমার নিজের ব্যাগ নিজে গোছানোর অভ্যাস আছে রাহি, বলছি তো, তুমি তোমারটা গোছাও তো, বললাম না? এবার স্বপ্নিলের কথায় খানিকটা দমে যায় রাহিতা। সে তো স্ত্রীর অধিকারেই ওর ব্যাগ গোছাতে চাইছিল, এটাতে স্বপ্নিলের কি সমস্যা হতে পারে সে ভেবে পায় না। পরক্ষণেই ভাবে হয়তো স্বপ্নিলের সত্যি নিজের ব্যাগ নিজে গোছানোর অভ্যাস, তাই এমন করে বলছে।
কেননা বিয়ের পর থেকে স্বপ্নীলকে নিজের বেশিরভাগ কাজ নিজেই করতে দেখেছে সে, তাই আর বেশি মাথা ঘামায় না এ ব্যাপারে। মনে আক্ষেপ মনের ভেতরেই চাপা রাখে। রাহিকাকে চুপ থাকতে দেখে স্বপ্নীল নিজেও পুনরায় ফিরে যেতে পারে, কি মনে করে যেন আবার তাকায় রাহিতার দিকে। আর তৎক্ষণাৎ তার নজরে আসে রাহিতার উদাস মুখ। চুপচাপ এক ধ্যানে কাপড় ভাঁজ করতে থাকা রাহিতার দিক তাকিয়ে স্বপ্নীল কি যেন ভাবে, তারপর নিঃশব্দে আলমারির দিকে এগিয়ে যায়। কিছুক্ষণের মাঝেই নিজের পরিধেয় শার্ট প্যান্ট বের করে নিয়ে ফেরত যায় রাহিতার কাছে। স্বপ্নীলের ডাকে চোখ খুলে তাকায় রাহিতা। ওর হাতে কাপড় চোপড় দেখে কিছু ভেবে ওঠার আগেই সেগুলো ওর হাতে ধরিয়ে দেয় স্বপ্নীল। রাহিতা কিছু বলার আগে নিজেই বলে ওঠে, নাও ধরো, আমারগুলো তুমিই গুছিয়ে দাও। কিন্তু আপনি যে বললেন। উফ, এত কথা বলো কেন রাহি? নিজেই তো চাইলে আমারগুলোর জন্য, আবার এখন নিজেই প্রশ্ন করছো। স্বপ্নীলের আচরণে মনে মনে খুশি হলেও তা মুখে প্রকাশ করে না রাহিতা। চাপা হাসির আড়ালে নিজের খুশিটুকু সযত্নে লুকিয়ে রাখে। স্বপ্নীলের হাত থেকে শার্ট প্যান্ট নিয়ে সেগুলো একবার দেখতে দেখতে বলে, আচ্ছা ঠিক আছে, আমি গুছিয়ে রাখছি। তবে পাঞ্জাবি বের করলেন না যে? আমি তো ভেবেছিলাম বিয়ে পড়ানোর দিন পাঞ্জাবি পরবেন। তাহলে তা তো পড়তে চেয়েছিলাম, কিন্তু আপাতত চোখের সামনে কোনো পাঞ্জাবি পছন্দ হলো না। এক কাজ করো, তুমি সব কিছু গোছানো হয়ে গেলে আমার কাবার্ড ঘেটে ভালো দেখে একটা পাঞ্জাবি বের করে পছন্দ করে দাও। স্বপ্নীলের শেষের কথায় আর এক দফা খুশি হয় রাহিতা। শেষমেশ স্বপ্নীল কিনা ওর পছন্দ মতো পাঞ্জাবি পরবে। ঠোঁটের কোণে সরু হাসি রেখে টেনে নাড়িয়ে সায় দেয় রাহিতা। মিহি সুরে বলে, আচ্ছা আপনি ব্যস্ত না খুব, কাজ করুন, আমি সব ঠিক করে রাখবো। হ্যাঁ, বেশ ব্যস্ত আজ, কাল সকালেই বেরোতে হবে তো সময়ও নেই বেশি। এখন আরেকটা ফোন করা লাগবে, আমি বারান্দায় যাই। ঘণ্টাখানিকের মাঝেই নিজেদের ব্যাগপত্র সব গুছিয়ে ফেলে রাহিতা। অতঃপর স্বপ্নীলের জন্য পাঞ্জাবি বাছাই করতে আলমারির দিকে এগিয়ে যায়। বেশ কিছুক্ষণ এদিক সেদিক খুঁজে নিজের শাড়ির সাথে মিলিয়ে মেরুন রঙের এক পাঞ্জাবি বের করে সে। বিয়ের পরে প্রথম কোনো অনুষ্ঠানে একত্রে তারা, তার মধ্যে স্বপ্নীলের দিকের অনুষ্ঠান, বউ হিসেবে রাহিতার প্রথম দাওয়াত। সেই হিসেবে নবদম্পতি দুজন বিয়েতে এক রঙের পোশাক পরলে বেশ মানানসই লাগবে দেখতে। মনে মনে এক দফা নিজেদের কল্পনাও করে ফেলে রাহিতা। নতুন সুখের প্রজাপতিরা উড়ে বেড়ায় মন জুড়ে। রাহিতার মন বলছে গ্রামে থাকা এই এক সপ্তাহ বেশ সুন্দর সময় কাটবে তার। স্বপ্নীলের সাথে ওর সম্পর্কের আরো উন্নতি হবে। দুরু দুরু বুকে আগামীকাল সকালের অপেক্ষা করে রাহিতা। মনে মনে প্রস্তুতি নেয় স্বপ্নীলের সাথে এক সুন্দর যাত্রার। গাড়ির পেছনে ব্যাগপত্র সব রেখে এসে ড্রাইভিং সিটে বসলো স্বপ্নীল। সামনে ওর পাশের সিটে রাহিতা বসে আছে, পেছনে দিলারা বেগম ও সামিরা। স্বপ্নীলের নানা বাড়ি বগুড়াতে ঢাকা থেকে খুব বেশি দূরে নয়, বড়জোর ঘন্টা 5 দূরত্ব মাত্র। গাড়ি চালু হতেই 3 রমণীর মুখে কথার খই ফুটল। বেশ কিছুক্ষণ যাবৎ এটা সেটা গল্প চলল। স্বপ্নীলের নানি বাসায় কে কে আছে না আছে, দিলার বেগমরা কয় ভাই বোন, নানা বাড়ি যাওয়ার আগে রাহিতাকে এসব বিষয়ে অবগত করতে ভুললেন না তিনি। এদিকে স্বপ্নীল গাড়ি চালানোর মাঝে মাঝে নিশ্চুপভাবেই ওদের কথা শুনে যাচ্ছিল শুধু। ঢাকার ভিতর খানিকটা জ্যাম পেলেও গাজীপুর পার হতে রাস্তা ফাঁকা পেল তারা। এরপর ঘন্টা 2 পেরিয়ে বঙ্গবন্ধু সেতু ওরফে যমুনা সেতুতে পৌঁছে গেল স্বপ্নীলদের গাড়ি। রাহিতার উত্তরবঙ্গে আসা হয়নি কখনো, সেভাবেই বলা চলে আজ তার প্রথম এদিকে আসা। সেতুর কাছে আসতেই চোখে মুখে একরাশ মুগ্ধতা নিয়ে জানালা দিয়ে চারপাশ পর্যবেক্ষণ করছিল সে। সেতুর নিচ দিয়ে যমুনা নদীর বুক ঘুরে বেড়ানো ছোট বড় নৌকা, একই সাথে ইঞ্জিন চালিত স্টিমার চলছে। দমকা হাওয়ার সাথে নদীর উত্তাল ঢেউ মিলেমিশে যেন প্রকৃতির আসল সৌন্দর্য ফুটে উঠেছে। রাহিতার মুগ্ধতা তার অভিব্যক্তিতে স্পষ্ট। এদিকে পিছনে বসা মামে দুজনেই সিটে হেলান দিয়ে আছে, উভয়ের চোখজোড়া ঘুমে নিভু নিভু। লুকিং মিররে একবার তাদের দিকে চোখ বুলিয়ে পুনরায় উচ্ছ্বাসিত রাহিতার দিকে নজর দিল স্বপ্নীল। ধীম আওয়াজে জিজ্ঞেস করল, তুমি মেবি এই প্রথম এলে না এদিকে? হ্যাঁ, এর আগে কখনো আসা হয়নি। সেই সেতুর নাম শুনেছিলাম আগে, ওঠার সুযোগ হয়নি কখনো।
আজ এদিকে এসে বেশ ভাল লাগছে। কি সুন্দর আপনাদের উত্তরবঙ্গ। বেশ সুন্দর। জানি না সময় হবে কিনা, তবে সুযোগ পেলে তোমায় একবার ঘুরিয়ে দেখাবো শহর। সত্যি? আমি অপেক্ষা করব। খুশিতে গদগদ হয়ে জবাব দেয় রাহিতা। আর চোখে ওর ভাবান্তর দেখে মনে মনে হাসে স্বপ্নীল। সেতু পার হয়ে আর একটু দূরে যেতেই সিরাজগঞ্জের এক হোটেলে যাত্রাপথের খানিকটা বিরতির জন্য থামে তারা। গাড়ি থামতেই পেছন থেকে জেগে ওঠে দুই মা মেয়ে। ততক্ষণে দুপুর হয়ে এসেছে প্রায়। কিছুক্ষণ হোটেলের বাইরে হাঁটাহাঁটি করে গাড়ি ওঠার আগে আশেপাশে আরেকবার দেখছিল রাহিতা। সেদিকে লক্ষ্য করে স্বপ্নীলর কাছে যেয়ে মিহিস্বরে বলল, আইসক্রিম খাবে না কোক? লাগবে না। আচ্ছা, আইসক্রিম খাবে তাই তো? কোন ফ্লেভারের বলো? বললাম তো লাগবে না। লাজুক হেসে বলে রাহিতা। সেদিক চেয়ে স্বপ্নীল আবারও বলে, ও, ভ্যানিলা ফ্লেভার, ঠিক আছে আনছি। কথাটি বলেই পিছন ফিরতেই আলতোভাবে ওর হাত চেপে ধরে রাহিতা। ওর দিক না ফিরেই স্বপ্নীল ঘাড় কাত করতেই মিনমিনিয়ে বলে, চকলেট ফ্লেভার। এবার ওর কথায় হেসে ওঠে স্বপ্নীল। এরই মাঝে কানে প্রতিধ্বনিত হয় সামিরার কণ্ঠ। ভাই, আমার জন্য ভ্যানিলা। পেছন ফিরে বোনের দিক তাকায় স্বপ্নীল। আইসক্রিমের নাম শুনে সামিরার জলজলে মুখের দিক তাকিয়ে শয়তানি হাসি বলে, তোর জন্য কিচ্ছুই আনবো না, আমাদের তিনজনের জন্য আনবো শুধু। উফ ভাই, তুমি সব সময় আমার সাথে এমন করো কেন? সারা জীবন করব, তোর সমস্যা? তুমি একটা অসহ্য। মেকি রাগ দেখিয়ে চেঁচিয়ে ওঠে সামিরা। ভাই বোনের খুনসুটি দেখে হেসে ওঠেন দিলারা বেগম ও রাহিতা। সেদিক পাত্তা না দিয়ে স্বপ্নীল চলে যায় আইসক্রিম আনতে। যেতে যেতেই মনে মনে ভাবে, এবার লাইনে এসেছে রাহিতা। মূলত এতক্ষণ রাহিতার দৃষ্টি লক্ষ্য করছিল সে। কিছু দূর দাঁড়ানো কয়েকটা বাচ্চাদের আইসক্রিম খাওয়ার দিক তাকিয়েছিল সে। এতেই স্বপ্নীলের মনে হয়েছে সে হয়তো আইসক্রিম খেতে চায়। এই তো আন্দাজে ঢিল মারছিল এবং সে সফল। কিন্তু স্বপ্নীল ভেবে পায় না রাহিতার যদিও কোনো কিছু নিতে ইচ্ছে হয়, তবে সেটা সে ওকে সরাসরি বলে না কেন। এখন তো অ্যাটলিস্ট ওদের মধ্যেকার সম্পর্কটা যথেষ্ট স্বাভাবিক হয়েছে। পুরোপুরি মিলেমিশে না গেলেও তারা দুজনই সে নিজেদের দিক থেকে ঠিকই চেষ্টা করছে নিজেদের সম্পর্ক মজবুত করার। তবে কি রাহিতার মাঝেও কোনো জড়তা কাজ করছে? আনমনে ভাবে দ্বিধাগ্রস্ত স্বপ্নীল। মনে মনে ভাবে মেয়েটা ওর জন্য অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আর নয়। এবার নিজের পাশাপাশি সে চেষ্টা করবে রাহিতাকে ওর পাশে পুরোপুরি সহজ করার। এসব ভাবনার মাঝেই সবার জন্য আইসক্রিম নিয়ে ফিরে আসে স্বপ্নীল। অতঃপর সবাই আবার যাত্রার উদ্দেশ্যে বের হলো। বগুড়া যাওয়ার বেশিক্ষণ যে বাকি নেই আর। প্রশস্ত এক বাড়ির সামনে এসে থামে গাড়ি। জানালা দিয়ে সেদিক তাকিয়ে না চিনেও রাহিতা বুঝলো এটাই স্বপ্নীলের নানা বাড়ি। তার ভাবনা শেষ না হতেই গাড়ি থেকে নামতে শুরু করলো সবাই। রাহিতা বের হবে ততক্ষণে স্বপ্নীল নিজের সিট থেকে বের হয়ে এসেছে ইতিমধ্যে। ফলে সে নিজেই রাহিতার জন্য গাড়ির দরজা খুলে দিল। সেদিক চেয়ে মুচকি হেসে বের হলো রাহিতা। এমন সময় দিলারা বেগম কাছে এসে বললেন, এটাই আমার বাপের বাড়ি, বুঝলি রাহি? অনেক মাস পর আসা হলো এখানে। ভেতরে চল তাড়াতাড়ি, আর মাথায় আঁচল টেনে নে। বিয়ের পর প্রথমবার আসছিস, নতুন বউ, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। ওনার কথায় সায় নাড়িয়ে সবাই বাড়ির ভেতর ঢুকবে। এমন সময় স্বপ্নীল বলে, মা তোমরা যাও, আমি লাগেজ নিয়ে আসছি। তোকে লাগেজ নিতে কে বলেছে? দীপ্তদের ডাকলেই তোরা নিয়ে যাবে। এই প্রথমবার তোর বউ আসছে এখানে, তুই কোথায় বউয়ের সাথে ঢুকবি তা না, যত সব। দিলারা বেগমের কথা শেষ না হতেই একটা ছেলের কণ্ঠ শোনা যায় বাসার সামনে থেকে। স্বাস্থ্যবান এক যুবক ছেলেকে আসতে দেখা যায় এদিকে। মুখে যার লেগে আছে মুচকি হাসি, এক গালে টোল। তাদের দিকে এগিয়ে আসছে সে। ওকে আসতে দেখে স্বপ্নীল একগাল হেসে বলে, আরে দীপ্ত যে, কেমন আছিস? অনেকদিন পর দেখা তোর সাথে। রাহি, এটা হলো দীপ্ত, আমার মামাতো ভাই। স্বপ্নীলের কথা শুনে রাহিতা হালকা হেসে সালাম দেয় তাকে। রাহিতাকে সালামের উত্তর দিয়ে স্বপ্নীলের দিক চেয়ে দীপ্ত বলে, দীপ্তর কথায় সবাই ভেতরে ঢোকে। দরজা খোলাই ছিল। সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই মধ্যবয়সী এক মহিলা হাসি মুখে এগিয়ে আসেন। দিলারা বেগমকে জড়িয়ে ধরে বলেন,
কেমন আছেন আপা? এতদিন পর আমাদের কথা মনে পড়লো বুঝি? আমাদের নতুন বৌমা কোথায় দেখি? শাশুড়ির ইশারায় ওনার সামনে এগিয়ে এলো রাহিতা। তাকে দেখেই মুগ্ধ চোখে তাকালেন মহিলা। রাহিতার গালে হাত রেখে আদুরি কণ্ঠে বললেন, মাশাআল্লাহ, তুমি তো আসলেই সুন্দর। আমি স্বপ্নিলের বড় মামি। চিনেছো আমায়? সেই যে বিয়ের দিন দেখেছিলাম তোমায় বিয়ের সাজে। এখন তো দেখছি এমনিতেও তুমি কম সুন্দর নও। আমাদের স্বপ্নিলের সাথে বেশ মানিয়েছে, মাশাআল্লাহ। মামির কথায় লজ্জায় মাথা নুয়ে যায় রাহিতার। পরপর স্বপ্নিলের নানি, ছোট মামিদের সাথে দেখা হয় তার। সবার সাথে দেখা সাক্ষাৎ ও কুশল বিনিময় শেষে সোফায় রেস্ট নেওয়ার জন্য বসে তারা। জার্নির ক্লান্তি দূর করতে ঠান্ডা শরবত পরিবেশন করা হয় তাদের। সবেমাত্র শরবত খেয়ে খানিকটা জিরিয়েছিল রাহিতা। লম্বা এক জার্নির পর সকলের সাথে কুশল বিনিময় করতে করতে বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল সে। ওকে চুপচাপ বসে থাকতে দেখে স্বপ্নিল প্রশ্ন করে, কি হয়েছে, মন খারাপ? কই না তো। তাহলে এমন চুপচাপ বসে আছো কেন? ভ্রুকুচকে জিজ্ঞেস করে স্বপ্নিল। ওর কথায় বিরক্ত হয় রাহিতা। সে নতুন বউ হিসেবে এসেছে মাত্র বাড়িতে, কাউকে চিনেও না এখনো ঠিক মতো। চুপচাপ থাকবে না তো কি করবে, নাচবে? বিরক্তি নিয়ে দামিয়ে দাঁতে দাঁত চেপে স্বপ্নিলের দিক তাকিয়ে বলে, তো কি করতে বলছেন আমায়? নাচবো এখানে? ওর কথায় হুহা করে হেসে ওঠে স্বপ্নিল। সকলের অগোচরে রাহিতার নাক টেনে দিয়ে নিচু স্বরে বলে, এত খেপছো কেন অ্যাংরি বার্ড? আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। তবে তুমি নাচতে চাইলে আমি কিন্তু সঙ্গ দিতেই পারি তোমায়। কি বলো, নাচবে নাকি? স্বপ্নিলের দুষ্টু হাসি ও মশকরা কথায় নাক ফুলিয়ে শ্বাস ছাড়ে রাহিতা। স্বপ্নিলের থেকে মুখ ঘুরিয়ে সামিরার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। স্বপ্নিলও হাসি মুখে ভাবে ওর মামাতো ভাই বোনদের সাথে কথা বলছিল। এমন সময় দীপ্তকে আসতে দেখা যায়। ওর মুখ দেখে মনে হচ্ছে সে খানিকটা চিন্তিত। ওকে এভাবে দেখে স্বপ্নিল জিজ্ঞেস না করে পারে না। কি হয়েছে তোর, দীপ্ত? এনিথিং রং? আমার কিছু হয়নি ভাই। এখন যা বলতে যাচ্ছি তা শুনলে তোমারই মুড অফ হবে। মানে কেন? স্পিক আপ। দীপ্তকে তাড়া দেয় স্বপ্নিল। জানার আগ্রহ বেড়েই চলেছে মনে। ধীরে সুস্থে দীপ্তর জবাব আসে, সীমা ফুপি আসছে স্বপ্নিল ভাই। মাত্র খবর পেলাম আজ রাতেই নাকি পৌঁছানোর কথা এখানে। দীপ্তর কথায় ভ্রুযুগল কুঁচকে যায় রাহিতার। এই সীমা ফুপি আবার কে? এবার চিন্তার মাঝেই সামিরা আটকে ওঠে। সীমা খালামণি, ও নো। এবার সামিরার দিক তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে স্বপ্নিলের দিক তাকাতেই চোখ আটকে যায় রাহিতার। স্বপ্নিলের এতক্ষণের হাসি মুখ অন্ধকারে নিমজ্জিত প্রায়। তার পরবর্তী শক্ত চোয়াল, মুষ্টিবদ্ধ হাতের মুঠো, সবার এমন রিয়াকশন দেখে কপালে চিন্তার ভাঁজ বেড়ে যায় রাহিতার। হচ্ছেটা কি এখানে? কে এই মহিলা যার আসার কারণে সবাই এমন চিন্তিত? আসলেই ভাবনার বিষয়। নানি বাড়িতে আসার বেশ কিছুক্ষণ অতিক্রম হয়েছে। সকলে গল্পগুজব করে শেষ বিকেলে রেস্ট নিতে চলেও যায় যার যার রুমে। শুধু ঘুম নেই স্বপ্নিলের চোখে। ওদের জন্য নির্ধারিত কক্ষে বিশ্রামের জন্য পাঠানো হয়েছে দুজনকে। রাহিতা চিন্তা ভাবনা ভুলে শুয়েও পড়েছে, কিন্তু স্বপ্নিল জেগেই আছে। বিছানায় পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে বসে আছে চুপচাপ। বেশ কিছুক্ষণ এদিক ওদিক করে ঘুমানোর চেষ্টা করছিল রাহিতা, কিন্তু স্বপ্নিলের এমন শান্তশিষ্ট ভাবভঙ্গি বেশিক্ষণ শান্তিতে ঘুমোতে দিল না তাকে। হঠাৎই শোয়া থেকে উঠে স্বপ্নিলের পাশে বসলো রাহিতা। আলস্য ভঙ্গিতে চোখ ডলতে ডলতে বলল, কি হয়েছে আপনার? এভাবে বসে আছেন কেন? সারা রাস্তা ড্রাইভ করে এসেছেন, রেস্ট নিন একটু। কিছু না, তুমি ঘুমাও। আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি স্বপ্নিল, আপনি ঠিক নেই। কিছু একটা তো অবশ্যই হয়েছে, বলুন না। স্বপ্নিল নিশ্চুপ রয়। এবার রাহিতা বোঝে বিষয়টা অবশ্যই ছোট কিছু নয়। তাই স্বপ্নিলের এমন গম্ভীর ভাব। খানিক বাদে ধীর গতিতে স্বপ্নিলের হাতের পিঠে হাত রেখে বলে, আমাকে বলবেন না, প্লিজ বলুন। এই বিষয়ে আমি কথা বলতে চাইছি না রাহি। সত্যি বলতে আমার ভালো লাগছে না। আর ওই মহিলাটাকে, মানে দীপ্ত ভাই যে সীমা ফুপির কথা বলছিল, তার কথা শুনে আপনারা সবাই এমন করলেন কেন? কথা বলার মাঝেই রাহিতা খেয়াল করলো এই সীমা আন্টির কথা শুনে স্বপ্নিলের মুখভঙ্গি পুনরায় বদলে যাচ্ছে।
রাহিতার নজর উপলব্ধি করতে স্বপ্নিল নিজেকে সামলে নিল। স্বপ্নিলকে দেখে রাহিতা আবারও বলল, আপনিই তো বলেছিলেন আমাদের সম্পর্কটা সবার আগে বন্ধুত্বের সম্পর্ক, যেখানে দুজন নির্দ্বিধায় একে অপরের সাথে সবকিছু শেয়ার করতে পারবো, তাই না? তবে আপনি আমায় বলছেন না কেন? আপনি কি আমাকে বিশ্বাস করেন না? রাহিতার কথায় চোখ তুলে ওর দিক তাকায় স্বপ্নিল। মাথা নাড়িয়ে বুঝায় সে ওকে বিশ্বাস করে। অতঃপর মুখ ফুটে বলল, সীমা, খালামণি মোটেও সুবিধার মানুষ নন। আমি চাই না সে তোমায় কোনো কথা শোনাক। ওনার থেকে সবসময় দূরে থাকবে রাহি। কিন্তু উনি আমায় কথা শোনাবেন কেন? আমি কি করেছি তার? আসলে উনি স্বপ্নিল আর কিছু বলবে তার আগেই কর্কশ শব্দে ওর ফোন বেজে উঠল। হাত বাড়িয়ে সাইড টেবিল থেকে ফোন তুলে নিয়ে কানে দিতেই ওপাশ থেকে জোরে সোরে কয়েকজনের কণ্ঠস্বর ভেসে উঠল। স্বপ্নিলের ঠিক পাশে বসে থাকায় সে শব্দ কানে এলো রাহিতার নিজেরও। স্বপ্নিল ভাই, তুমি নাকি বগুড়া আসছো? দীপ্ত বলে গেল একটু আগেই। তাড়াতাড়ি টঙে আসো, আমরা সবাই বসে আছি, অপেক্ষা করছি তোমার জন্য। স্বপ্নিল কিছু বলবে তার আগেই আশেপাশে থেকে কয়েকটা ছেলে একসাথে স্বপ্নিলকে ডেকে উঠল। সবার চাপে পড়ে স্বপ্নিল আসছি বলে ফোন কেটে দেয়। ফোন রেখে আর চোখে রাহিতার দিকে তাকালো স্বপ্নিল। ওর চাহনি বুঝে ইশারায় মাথা নাড়িয়ে সায় দিল রাহিতা। তা দেখে স্বপ্নিল উঠে যেতে যেতে বলে, আমি এখন বাইরে যাই, এসে বলবানি তোমায়। আচ্ছা। আমি সত্যি তোমায় বলতে চেয়েছিলাম এখন, কিন্তু শুনলেই তো ওরা কিভাবে জোরাজুরি করছে ফোনে। আমি মন খারাপ করিনি। আপনি এতদিন পর এসেছেন এদিকে, স্বাভাবিক আপনার বন্ধুরা অপেক্ষা করছে। আপনি ঘুরে আসুন, তারপর না হয় বলেন আমায়, আমি অপেক্ষা করব। রাহিতার কথায় মুচকি হাসলো স্বপ্নিল। রুম ছেড়ে যাওয়ায় উদ্দেশ্য বের হচ্ছিল, রাহিতাও বিছানা ছেড়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যাচ্ছিল। ঠিক সে সময় স্বপ্নিলের কথায় পাজোরা থেমে ওর। তুমি এত ভালো কেন রাহিতা? প্রত্যেকবার আমার বোঝানোর আগেই নিজে থেকে আমার সবকিছু কিভাবে বুঝে যাও। স্বপ্নিলের কথায় তৎক্ষণাৎ উত্তর দিল না রাহিতা। ওর কথার বিনিময়ে নম্র চোখে মিষ্টি হাসি উপহার দিল শুধু। ওর পক্ষ থেকে জবাব না পেয়ে নিঃশব্দে বেরিয়ে পড়ল স্বপ্নিল। সে চলে যেতেই কক্ষ জুড়ে প্রতিধ্বনি হলো রাহিতার অস্ফুষ্ট কণ্ঠস্বর। ভালোবাসি যে, তাই। রুম ছেড়ে বেরোতেই পথিমধ্যে রাহিতার দেখা হয় দীপ্তর সাথে। ছেলেটা হাঁটছে এদিকে ওদিক এবং উসখুস করছে একটু পরপর বাড়ির মেইন গেটের দিক চেয়ে। রাহিতার দিকে চোখ পড়তে এতক্ষণের চিন্তিত ভাব সরিয়ে হাসি টানে মুখে। ধীর পায়ে এগিয়ে এসে বলে, নতুন ভাবি যে, রেস্ট নিয়েছেন ঠিক মতো? জার্নির ক্লান্তি দূর হয়েছে? জি ভাইয়া, আপনি এদিকে কি করছেন? কাউকে খুঁজছেন? সাহসে উত্তর দেয় রাহিতা। ওর প্রশ্নে খানিকটা ইতস্তত করে দীপ্ত। কাচুমাচু ভঙ্গিতে বলে, না তো, আমি আবার কাকে খুঁজবো? দীপ্তর কথা মোটেও বিশ্বাস হয় না রাহিতার। ও বুঝে দীপ্ত ওর থেকে কিছু লুকোতে যাচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি সহজ হতে পারছে না। তাই কিছু একটা ভেবে রাহিতা ওর সাথে খাতির জমানোর চেষ্টা করে। নম্র মুখে বলে, আচ্ছা, এসব বাদ দিন। আপনাদের সম্পর্কে ঠিক মতো কিছু শোনাই হলো না। বিয়ের সময় তাড়াহুড়ায় সবাইকে দেখেছিলাম, এখন আর সঠিক মনে নেই। দুই ভাই বোন না আপনারা? রাহিতার কথায় এবার নিজ চিন্তা ভাবনা ঝেড়ে মাথা নাড়ে দীপ্ত। সেভাবেই বলে, হ্যাঁ, আমরা দুই ভাই বোন। আমার ছোট বোন নীতি, ওরই বিয়ে। আপুর 4 ভাই বোন। আমরা এক চাচা ও 2 ফুপি, দিলার ফুপি সহ। এই তো আমাদের পরিবার। ছোট্ট চাচা অর্থাৎ স্বপ্নিল ভাইয়ের ছোট মামা রাতে আসবে, তখন ওদের দেখা হবে। এছাড়াও রাতে আরও একজন আত্মীয় আসবেন, সীমা ফুপি। উনি হচ্ছেন। কথাটা বলেই থেমে গেল দীপ্ত। হুট করে মনে পড়ল কথা বলতে বলতে সে একটু বেশিই বলে ফেলেছে, তাই মুখে কুলুপাটাই শ্রেয় মনে করলো এখন। এদিকে দীপ্তকে চুপ থাকতে দেখে রাহিতা অসন্তুষ্ট হলো। মাত্রই কাঙ্ক্ষিত কথাটা শুনতে যাচ্ছিল, এমন সময় দীপ্তর থেমে যাওয়াটা একদমই ভালো লাগলো না তার। তাই তো অশান্ত গলায় বলে, কি হলো? থেমে গেলেন কেন ভাইয়া, বলুন না। আসলে ভাবি, আমার না একটা কাজ মনে পড়ে গেছে, আমি এখন আসি। আপনিও বাহানা দিয়ে পালাতে চাইছেন, তাই তো? এবার ধরা পড়ায় মাথা নত করে নীরব দাঁড়িয়ে রয় দীপ্ত। রাহিতাকে এর বিপরীতে কি উত্তর দেবে সে ভেবে পায় না।
এদিকে দীপ্তর নীরবতা লক্ষ্য করে রাহিতা এক দীর্ঘশ্বাস ফেলে হতাশ গলায় বলে, আমি জানি না আপনারা আমার থেকে কেন সীমা খালামণির বিষয়টা লুকোতে চাইছেন। যেখানে একটু পর উনি নিজেই আসবেন এ বাসায়, তখন তো তার সাথে দেখা হবেই, তাই না? তাহলে আমায় আগে বললে সমস্যা কোথায়? এমন কিছুই না ভাবি, কেউ আপনার থেকে কিছু লুকোতে চায় না। আসলে বিষয়টা এমন যে বিষয়টা যেমনই হোক, আমারও তো জানার অধিকার আছে না ভাইয়া? রাহিতার প্রশ্নে মাথা নেড়ে সায় দেয় দীপ্ত। মেয়েটা সত্যি মিথ্যে বলেনি, তার জানার পুরোপুরি অধিকার আছে। তাই সবকিছু ভুলে দীপ্ত সিদ্ধান্ত নেয় সে রাহিতাকে জানাবে সবটা। সীমা ফুপি হচ্ছে আব্বুদের ছোট চাচার মেয়ে, দিলার ফুপির চাচাতো বোন, অর্থাৎ স্বপ্নীল ভাইদের দূর সম্পর্কে খালা। কথাটা কর্ণগোচর হতেই কিছু একটা মাথায় আসে রাহিতার। মনে মনে কিছু একটা ছক কষে শাশ্বত কণ্ঠে প্রায় তৎক্ষণাৎ শুধায়, অনিকা আপুর মা? আচমকা রাহিতার এই প্রশ্নে কিছুটা চমকায় দীপ্ত, তবু দ্বিমত করে না। এক পলক রাহিতার দিক চেয়ে মাথা নেড়ে সায় দেয়। দীপ্তর সম্মতি পেয়ে এতক্ষণে সব ঘটনা যেন পরিষ্কার জলের ন্যায় স্বচ্ছ হয়ে যায় রাহিতার কাছে। এবার সে বুঝে যৌন মহিলা নিয়ে কেন সবার এত চিন্তা, কেন স্বপ্নীলের এহের আচরণ। বেশ কিছুক্ষণ রাহিতাকে চুপ থাকতে দেখে দীপ্ত গলা ঝেড়ে বলে, ভাবি কি মন খারাপ করলেন? আসলে আমাদেরও মন হচ্ছিল এমনটাই। এই তো আপনাকে এই ব্যাপারে বলিনি কেউ। না না, আমার মন খারাপ হবে কেন? সবটা তো আগে থেকেই জানি, শুধু চিনতাম না কাউকে। আজ চিনেও যাব। মলিন হেসে বলে রাহিতা। ওর মুখ দেখে মায়া হয় দীপ্তের। কি সাবলীল ভাবেই না বলছে সবটা। কোনো কিছু হারিয়ে গেলে তার বিনিময়ে সৃষ্টিকর্তা তার চেয়ে উত্তম কিছু দেন মানুষের জীবনে। তেমনটাই হয়েছে স্বপ্নীলের ক্ষেত্রে। সে সত্যিই ভাগ্যবান রাহিতাকে পেয়ে। মনে মনে ভাইয়ের জন্য খুশি হয় দীপ্ত। এরই মাঝে রাহিতা বলে ওঠে, একটু আগে কি তবে সীমা খালামণির জন্যই দরজার দিকে তাকিয়ে উকি দিচ্ছিলেন? তখন আরে না, ওটা তো স্বপ্নীল ভাই আসছে কিনা দেখার জন্য উকি দিলাম। দিলার ফুপি পাঠালো ভাইয়া আসছে কিনা দেখার জন্য। একে তো সীমা ফুপি আসার কথা শুনেই ভাইয়ের মুড বিগড়ে গেছে, তাই তার সাথে দেখা হওয়ার আগে ভাইয়ের সাথে কথা বলতে চাইছিলেন ফুপি। সবটা যেন বুঝে রাহিতা সেভাবে মাথা নাড়ায়। প্রসঙ্গ বদলাতে মুখে ফের হাসি টেনে জিজ্ঞেস করে, এত কিছু জানা হলো, তবু আপনার সম্পর্কেই তো ঠিকমতো জানা হলো না ভাইয়া। আপনি কিসে পড়েন? মানে এখনো পড়াশোনা করছেন নাকি চাকরি? সব ঠিক থাকলে আমি গ্র্যাজুয়েশন করব এবছর, এরপর চাকরিতে ঢুকে যাব। ও, সেই হিসেবে তো আমি আপনার জুনিয়র। আমি সেকেন্ড ইয়ারে মাত্র। আপনি আমায় আপনি করে বলছেন, শুনতে কেমন জানি লাগছে। মাথা চুলকে বলল রাহিতা। ওর কথায় হেসে ফেলল দীপ্ত। চোখে মুখে অভিব্যক্তি এনে বলল, আপনি আমার চেয়ে বয়সে ছোট হলেও সম্পর্কে বড়, সেই হিসেব আপনি করে বলছি। স্বপ্নীল ভাই সম্পর্কেও বয়স আমার বড় এবং আমার প্রিয় এক কাজিন, সেই হিসেবে আপনাকে ভাবি হিসেবে আপনি বলে ডাকাটাই আমার কাছে সম্মানের। দীপ্তর কথা শুনে মুগ্ধ হয়ে মাথা নাড়ালো রাহিতা। ছেলেটা সত্যি সম্পর্কের সম্মান করতে জানে। রাহিতার ভাবনার মাঝেই দীপ্ত বলল, সীমা ফুপি কিন্তু খুব সাংঘাতিক মানুষ, ছুরির মতো ধারালো জবান তার। আগেই সাবধান করে দিচ্ছি, তার থেকে দূরত্ব বজায় রাখবেন। হয়তো অনেক কিছুই বলবে। মেয়ে মারা যাওয়ার বেশি দিন হয়নি কিনা, তাই মনে কষ্ট নিবেন না তার কথায়। কথাগুলো বলা শেষ হতেই দীপ্তর মা ডাকলো তাকে। রাহিতার থেকে বিদায় নিয়ে মায়ের ডাকে সে চলে গেল। পেছনে ফেলে গেল এক চিন্তিত রাহিতাকে। সন্ধ্যা পেরিয়ে রাত 8টা পার হয়েছে। কিছুক্ষণ হলো। একটু আগেই বাসায় এসেছে স্বপ্নীলের ছোট মামা ও তার পরিবার। তাদের সাথে কথাবার্তা বলে ভালোই সময় কাটছিল রাহিতার। এমন সময় এক পুরু কণ্ঠের মেয়েলি গলা শুনতে পেল সবাই। দরজার দিকে চোখ পড়তেই শাশুড়ি বয়সী এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে রাহিতা না চিনেও সে বোঝে এটাই তার কাঙ্ক্ষিত বিপদের আগমন। এরই মাঝে সবার সাথে কুশল বিনিময় করে মহিলা খানিক বাদে কিছু দূর বসে থাকা দিলারা বেগমের দিকে এগিয়ে গিয়ে বলেন, এতদিন পর তোর দেখা পেলাম। আজকাল নাকি ধরাছোঁয়ার বাইরে চলে গেছিস? ছেলের বিয়ে হতে না হতেই এই হাল হলে হবে? তবে তো বাকি দিন পড়েই আছে। তার কথায় বিস্মিত হলো রাহিতা। এভাবে কথা বলছে কেন তার শাশুড়ির সাথে?
বোঝাই যাচ্ছে স্বপ্নিলের বিয়ে নিয়ে এক চাপা ক্ষোভ জন্মে আছে মহিলার মনে, যেটার রাগ ঝাড়তেই এ অবেলায় আগমন তার। তবে দিলারা বেগমকে রাহিতার মতো এতটা বিচলিত হতে দেখা গেল না। তিনিও বোনের মতো করেই জবাব দিলেন নির্দ্বিধায়,